পশ্চিমবঙ্গে মমতার দুর্গ দখল বিজেপির 2 শতাধিক আসন জিতে নবান্নের চাবি শুভেন্দুর পদ্ম শিবিরে উচ্ছ্বাস। বিভিন্ন কেন্দ্রে ব্যাপক সংঘর্ষ। আসন্ন এই যাত্রা নিরাপদ ও ভোগান্তিহীন করতে প্রধানমন্ত্রীর নির্দেশ। মহাসড়কের উপর ও রেল লাইনের কাছে বসবে না পশুর হাট। নিজ বাড়িতে জানাজা শেষে দাদির কবরের পাশে সমাহিত লিমন, শোকস্তব্ধ স্বজনরা। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আমরা দুজন আছি, আমি জান্নাতুল সাদিয়া এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। হামের প্রকোপে থামছেই না শিশু মৃত্যুর মিছিল। গত 24 ঘন্টায় আরো 17 শিশুর প্রাণ ঝরেছে। 50 দিনের হিসেবে যা সর্বোচ্চ। এ পর্যন্ত 311টি শিশুর প্রাণহানি হয়েছে হাম ও এর উপসর্গে। প্রশ্ন উঠছে, ব্যর্থতা কোথায়? টিকাদান নাকি তদারকিতে? স্বাস্থ্যমন্ত্রীর দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে 4 থেকে 5 দিনের মধ্যেই। কিন্তু শোকাহত পরিবারগুলোর কাছে এই আশ্বাস কতটা অর্থবহ? যেখানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞের মতে টিকা নিলেও শিশুর দেহে তার প্রভাব পড়তে সময় লাগে অন্তত 3 থেকে 4 সপ্তাহ। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান। নরম কোমল মুখে অক্সিজেন মাস্ক, মায়ের চোখে নির্ঘুম আতঙ্ক, এই দৃশ্য এখন প্রতিদিনের বাস্তবতা। হামে আক্রান্ত কিংবা উপসর্গ, আতঙ্কিত পুরো দেশ। হাসপাতালগুলোতে ঢুকলে মায়ের কোলের শিশু নিয়ে চারপাশে একই চিত্র। মায়েদের আহাজারি, শিশুদের কান্না। শুধু রাজধানী নয়, সারা দেশেই ভয়াবহতা ছড়াচ্ছে হাম। এরই মধ্যে ভয়ঙ্কর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে মারা গেছে আরও 17 শিশু, যা বিগত 50 দিনের সর্বোচ্চ। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 311 জনে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলেও আশা তাদের। অ্যান্টিবডি ক্রিয়েট হতে 3 উইকস টাইম লাগে। ওই সময়টা তো আমরা এখনো পাই না, আরো 4-5 দিন যাবে এই ধাক্কাটা। অলরেডি কিন্তু আমরা করে ফেলেছি লাস্ট নাইটে। আমরা মোবাইলে একটা হাসপাতাল, ঢাকা মেডিকেলের সাথে আপনি গেলে দেখতে পাবেন যে মিলন অডিটোরিয়ামের ক্যাম্পাসের ভিতরে আমরা করেছি হাসপাতালের ডোরের সাথে, যাতে করে রোগী ট্রান্সফারের প্রবলেম না হয়। তবে স্বাস্থ্যমন্ত্রীর কথা মানতে নারাজ জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বলছেন, টিকা নিলেও শিশুর দেহে তার প্রভাব ফেলতে সময় লাগে অন্তত 3 থেকে 4 সপ্তাহ। 20 তারিখে যে শিশুর শরীরে হামের টিকা দেওয়া হলো, তার শরীরে কিন্তু রোগ প্রতিরোধী ক্ষমতার পূর্ণতা পেতে অন্তত 20 মে অর্থাৎ 1 মাস সময় লাগবে। অনেকের ক্ষেত্রে 1 মাসেও পূর্ণ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না, 2 ডোজ দিতে হয়। তার মানে আমরা টিকা দিলেই যে শিশুটি বা মানুষটি হামের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে গেল তা কিন্তু না। অতএব বিজ্ঞানসম্মতভাবেই এই সময়টি লাগবে। হাম নিয়ন্ত্রণে শুধু টিকা নয়, বরং সচেতনতা এবং মাঠ পর্যায়ের তদারকির তাগিদ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। হাসপাতালে বেড বাড়ানো অথবা ফিল্ড হসপিটাল বা ক্যাম্প হসপিটাল। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দর্শক জানিয়ে দিব ভারতের বিধানসভা নির্বাচনের খবর। অবশেষে পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক উত্থান। কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক কৌশলের কাছে পরাস্ত হলেন 1.5 দশক বাংলা শাসন করা মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ হাসি হাসলেন তারই এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী শুভেন্দু অধিকারী। 294 আসনের মধ্যে 200-র বেশি আসন পেয়ে নবান্নের চাবি নিশ্চিত করলেন তিনি। এর মধ্য দিয়ে উত্তর পশ্চিমের পর পূর্ব ভারতেও বিজেপির প্রভাব বিস্তৃত হলো। এদিকে চূড়ান্ত ফল ঘোষণার আগে দাঙ্গা হাঙ্গামায় উত্তাল পশ্চিমবঙ্গ, ঘটেছে ভাঙচুরের ঘটনা। শক্তিশালী প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে নবান্নের চাবি পাচ্ছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি। তাই তো ভক্ত সমর্থকদের এমন উচ্ছ্বাস।
যে বাংলা একসময় মমতার একচ্ছত্র আধিপত্যের প্রতীক ছিল, সেখানে এখন নতুন ক্ষমতার মানচিত্র আঁকলেন শুভেন্দু অধিকারী। মমতার শাসনের ইতি টেনে পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জয় পেল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি। ভোট গণনার শুরু থেকেই বিজেপি নিজেদের শক্ত অবস্থানের জানান দেয়। সময় বাড়ার সাথে সাথে স্পষ্ট হতে থাকে পদ্ম শিবিরের আধিপত্য। দুপুরের আগেই স্পর্শ করে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 148 আসন। পরবর্তীতে আসনের অঙ্কটা আরও বাড়ে। এর মধ্য দিয়ে উত্তর ও পশ্চিম ভারতের পর এবার পূর্বাঞ্চলেও বিজেপির শক্ত অবস্থান স্পষ্ট হল। শুভেন্দুর নেতৃত্বে বাংলায় এই জয়ে কেন্দ্রীয় কৌশল, সাংগঠনিক শক্তি এবং দীর্ঘদিনের তৃণমূল বিরোধী জন অসন্তোষ বড় ভূমিকা রেখেছে বলে মত বিশ্লেষকদের। বিজেপি বলছে বাংলায় এই বিজয় উন্নয়ন, পরিবর্তন এবং ভয় নিপীড়নের রাজনীতির বিরুদ্ধে রাজ্যবাসীর রায়। অন্যদিকে চতুর্থ দফায় নবান্নের চাবি হারিয়ে স্তব্ধ তৃণমূল শিবির। অন্যদিকে ভোট গণনার আগেই ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিমবঙ্গ। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে নিরাপত্তা বাহিনী। শুরু হয় তৃণমূল ও বিজেপির মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। বেশ কয়েকটি কেন্দ্রের বাইরে ভাঙচুরের খবরও পাওয়া গেছে। আসমাতুলি, নিউজ 24। এ বিষয়ে আরো খবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ভাস্কর সর্দার। যাব তার কাছে। ভাস্কর, আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক উত্থান। একটু জানতে চাই যে আনুষ্ঠানিক ফলাফল কখন প্রকাশ করা হতে পারে, কি অবস্থা দেখতে পাচ্ছেন? ধন্যবাদ সাদিয়া। আনুষ্ঠানিক ফল প্রকাশ কিন্তু হয়ে গেছে। আমি যদি বলি যে পশ্চিমবঙ্গে প্রায় 207 আসনে বিজেপি কিন্তু সরকার গঠন করতে চলেছে। যেখানে 147 আসনের দরকার ছিল, সেখানে একক সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ 207 আসন। অফিসিয়ালি ডিক্লেয়ার অর্থাৎ নির্বাচন কমিশনের সবুজ সংকেত কিন্তু এখনো পর্যন্ত 156 আসনে দেওয়া হয়েছে। বাকি আসনে আর কিছুক্ষণ বাদেই দিয়ে দেওয়া হবে। এবং সকাল থেকে আমরা যে ভবানীপুর আসনে ছিলাম, যে হাই ভোল্টেজ আসন, মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু অধিকারীর লড়াই, সেখানে কিন্তু কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারী প্রায় 15,000-এর বেশি ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করেছে। ফলে চারদিকে যে বিজেপির ঝড়। অপরদিকে আরেকটি তথ্য দিয়ে রাখি, কিছুক্ষণ আগে এই ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এবং সেখান থেকে তিনি বের হয়ে যাওয়ার সময় তিনি বলেন যে আমাকে চুরি করে হারানো হয়েছে, জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, আমি এর প্রতিশোধ নেব, ক্ষমতায় আমি আবার আসব। তবে সার্বিকভাবে যাই হোক, বিজেপি কিন্তু ক্ষমতায় আসছে। এবং এর সাথে সাথে বলে রাখি, বিজেপি ক্ষমতা আসার সাথে সাথে দিল্লির থেকে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী কিন্তু তিনি প্রেস ব্রিফ করেছেন বা ওখানে জানিয়েছেন, উইশ করেছেন। সেখান থেকে কিন্তু বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গে 200 ইউনিট বিদ্যুৎ কিন্তু ফ্রি দেওয়া হবে এবং যে কোনো সরকারি বাসে নারীদের ফ্রি। এই তার সূচনা। এবার দেখা যাবে আস্তে আস্তে কি তার পশ্চিমবঙ্গের দিকে ডেভেলপ করে। এর সাথে সাথে বলে রাখি, আমরা কিছুক্ষণ আগে এক বিজেপি নেতাকে জিজ্ঞেস করছিলাম, পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড় এলো, পশ্চিমবঙ্গে বিজেপি এলো, এতে বাংলাদেশের কি হবে বা বাংলাদেশের সঙ্গে আগামী দিনে কি ধরনের সম্পর্ক তৈরি হবে। তিনি কিন্তু এক কথায় বললেন, এটা ডবল ইঞ্জিন সরকার, অর্থাৎ কেন্দ্রীয় মোদী, কেন্দ্রীয় বিজেপি, পশ্চিমবঙ্গেও বিজেপি। যে তিস্তা ইস্যু নিয়ে এত সমস্যা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা অচিরে মুক্ত হবে তার কথা। একই সাথে তিনি বললেন গঙ্গা চুক্তিও, যেটা গঙ্গা চুক্তির পুনর্নবীকরণ, সেটাও খুব শিগগিরই জানতে পারবে বাংলাদেশবাসী। পাশাপাশি ভিসা খুলে দেওয়া হবে, যাতায়াত বাড়বে। ফলে সার্বিকভাবে এখনো পর্যন্ত এই তথ্যই আসছে। ধীরে ধীরে আমরা জানতে পারবো দুই দেশের সম্পর্ক কি হতে চলেছে এই বিজেপির মাধ্যমে। সর্বশেষ তথ্য কলকাতা থেকে আমার কাছে এটাই থাকছে। ভাস্কর, ধন্যবাদ আপনাকে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। তবে তামিলনাড়ুতে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। দক্ষিণী তারকা থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল তামিলগা ভেট্রি কাজাগাম টিভিকে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। অন্যদিকে কেরালায় চমক দেখাচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ইউডিএফ। রাজ্যে শক্ত অবস্থান গড়ার চেষ্টা করেও পিছিয়ে পড়েছে বিজেপি। অন্যদিকে আসামে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট টানা তৃতীয়বারের মতো জয়ের পথে রয়েছে। এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও এগিয়ে রয়েছে এনআরসি জোট। তারা 17টি আসনে লিড ধরে রেখেছে। পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক, বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার নিজ মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, পুশিন ও গঙ্গার পানি চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা চলবে। or any other political party আমাদের দিক থেকে আমাদের ওদের সাথে পানির ইস্যু আছে,
পুশব্যাকের যে ইস্যুটা বললেন ওটা আছে, আরও অনেক ইস্যু আছে। সেই ইস্যুগুলো তো আমাদের রয়ে যাচ্ছে, সেইগুলো যেই সরকারই আসুক না কেন বা থাকুক না কেন তাদের সাথে আমাদের আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে। আসন্ন ঈদযাত্রা নিরাপদ ও ভোগান্তিহীন করতে সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কোরবানির বর্জ্য 12 ঘন্টার মধ্যে অপসারণ ও মহাসড়কের উপর এবং রেল লাইনের কাছে পশুর হাট না বসাতে নির্দেশ দেন তিনি। বিকেলে সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এদিকে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে পবিত্র ঈদুল আজহার সার্বিক প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদযাত্রা নিরাপদ ও ভোগান্তিহীন করতে সংশ্লিষ্ট মন্ত্রীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নৌপরিবহনের ক্ষেত্রে যাতে ফেরিতে কোনো রকমের কোনো দুর্ঘটনা না হয়, আমাদের অতীত অভিজ্ঞতা যেটা বলে তার থেকে শিক্ষা নিয়ে আমরা কিছু অনুশাসন পেয়েছি। আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত ফেরিঘাটে সাইনবোর্ড দেওয়া হবে, মাইকিং করা হবে, যাতে যাত্রীদেরকে নামিয়ে দিয়ে ওটা এবং নামানো এই দুইটা এনশিওর করা হয়। এই ক্ষেত্রে যদি কোনো বাস চালকের কোনো গাফিলতি থাকে তাহলে তার লাইসেন্স নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রী জানান, সড়ক ও মহাসড়কের উপর পশুর হাট না বসাতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সার্বিক বিষয় পর্যবেক্ষণ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মনিটর সেল স্থাপন করা হবে। কোরবানির পরবর্তী যে বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো যে বর্জ্য ব্যবস্থাপনা। আমরা আজকেই সেই সিদ্ধান্ত পেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন 12 ঘন্টার মধ্যে সমস্ত সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পর্যায়ে এবং সংশ্লিষ্ট সমস্ত জায়গায় যেখানে বর্জ্যের উপচে পড়া একটা বিষয় থাকে, পরিষ্কার হতো না আগে, সেটা 12 ঘন্টার ভিতরে তিনি নিশ্চিত করার জন্য অনুশাসন জারি করেছেন, নির্দেশনা দিয়েছেন। এর আগে বন্ধ কলকারখানাগুলোর বর্তমান অবস্থা ও করণীয় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। বন্ধ সরকারি কলকারখানায় বেসরকারি বিনিয়োগ বাড়াতে ঋণ প্রাপ্তি সহজ করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। পাশাপাশি দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ ও সময়োপযোগী করার নির্দেশ দেন সরকার প্রধান। এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার উন্নয়ন নিয়ে বৈঠক করেন সংশ্লিষ্টরা। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, 180 দিনের মধ্যে শিক্ষা উন্নয়নে সরকারের সব পরিকল্পনা দৃশ্যমান হবে। টাইম ফ্রেম হচ্ছে 180 ডেজের ভিতরে আমাদেরগুলো আমরা সবগুলি দেখবেন যে শুরু হয়ে গিয়েছে। এই শুরু হওয়াটাই হচ্ছে আমাদের প্রথম ধাপ। গাছ একবার লাগালে ফল দিতেই থাকবে। আমরা চাচ্ছি যে বিগিনিংয়ে যেন আমাদের স্পিডটা বেশি থাকে, আমাদের কর্মপরিসর যেন অনেক ব্যাপক থাকে। এছাড়া প্রধানমন্ত্রী তার কার্যালয়ের আওতাধীন সব সংস্থাকে একত্রীকরণ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। অশ্রুজলে সমাহিত হলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমন। তার মৃত্যুতে এলাকায় নামে শোকের ছায়া। এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার চান স্বজনরা। এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাবাহ ওবায়েদ জানান, আরেক শিক্ষার্থী বৃষ্টির লাশও ফিরিয়ে আনার ব্যবস্থা করছে সরকার। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সোমবার সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত সাইরেন বাজিয়ে যখন অ্যাম্বুলেন্সটি জামালপুরের মাদারগঞ্জের লালডোবা গ্রামে প্রবেশ করে, ভারী হয়ে ওঠে চারপাশের বাতাস। কফিনবন্দি লিমনকে শেষবারের মতো এক পলক দেখার অপেক্ষায় স্বজন ও গ্রামবাসীর ভিড়, শোকে কাতর পরিবার। ছেলেরে আমি কোনোদিন কষ্ট দেই, আমার ভাই একটাই দুঃখ, সবচাইতে একটাই জানা যে আমার ছেলেরে কেন আজকে এত কষ্ট দিয়ে মারছে। এরপর সন্ধ্যায় মাগরিবের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। স্বজনরা জানায় 2 বছর পর আগামী কুরবানির ঈদে দেশে আসার টিকিটও কাটা ছিল লিমনের, সেই ফেরা হলো লাশ হয়ে। এই হত্যাকাণ্ডের বিচার দাবি পরিবার ও এলাকাবাসীর। লিমন যে এইভাবে হত্যাকাণ্ডের শিকার হবো আমরা কখনো ভাবিনি। শুধু আমাদের এলাকাবাসীর উন্নয়ন হতো না, আমাদের দেশের জন্য কিছু হতো। এই ঘাতকের সুষ্ঠু বিচার আমরা চাই। এর আগে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই ঘটনায় নিহত আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া চলছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিতের জন্য সরকার কাজ করছে বলেও জানান তিনি। রিসেন্টলি আমরা জানতে পেরেছি যে বৃষ্টির মরদেহ শনাক্ত করা গেছে এবং তারও সেটাও আমরা যাতে আমরা খুব শীঘ্রই ফেরত আনতে পারি সেই কার্যক্রম চলছে। দুই মেধাবী শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া কাটছে না তাদের পরিবার ও পরিচিত মহলে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজধানীর মোহাম্মদপুরে ডিবি পরিচয়ে সাধারণ মানুষকে তুলে নিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে একটি অপহরণকারী চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার দিয়াবাড়ি থেকে এই সময় অপহৃত 4 জনকে উদ্ধার করা হয়। ভুক্তভোগীরা জানান, অপহৃতদের নির্যাতনের চিৎকার আড়াল করতে তারা গাড়ির ভেতর উচ্চ শব্দে গান বাজাতো। শনিবার সন্ধ্যায় মোহাম্মদপুর বেরিবাদ এলাকায় চা খাচ্ছিলেন রিকশা চালক সেলিম। হঠাৎ একটি মাইক্রোবাস তার সামনে এসে থামে। কিছু বুঝে ওঠার আগেই ডিবি পরিচয়ে তাকে জোরপূর্বক তুলে নেওয়া হয়। একই কায়দায় ওই এলাকা থেকে আরো এক অটোরিকশা চালক ও এক যাত্রীকেও অপহরণ করে চক্রটি। আমি দিয়ে যেমন ভোটদার ডালে বয়ে রয়েছি এই 7 দোয়ানো হেমন বাজে দেই আমার লোক 2 জন আয়া শিশুদের ধরিয়া 7 দোয়ান ধরিয়া গেল। বলছি ভাই আমি গাবতুলি যাবো, ওটার পরে এরা গাড়ি ডাই না আমার কলম মলার ধরা 4-5 জন মিলে গাড়ির ভিতরে বইরা গাড়িটাই নলে আছে। ভুক্তভোগীদের অভিযোগ, গাড়িতে তোলার পরপরই চোখ মুখ স্কচ টেপ দিয়ে আটকে দেয়া হতো। নির্যাতনের শব্দ যেন বাইরে না যায় সেজন্য বাজানো হতো উচ্চ শব্দের গান। পরে প্রত্যেকের পরিবারের কাছে 2 লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়। নিয়া ওই মাদারটা নন্দীপাড়া নিয়া এরি পিড়াইছে, পিড়াইয়া মুখ বাঁধছে কষ্টিপ দিয়া বাইন্দার পরে বাইরাইছে কয় 2 লাখ টাকা আইনা দেয়। মাইক্রোবাসের ভিতরে উঠাইলেছে ডিবি পরিচয় দিয়া, আরো 7-8টা লোক ছিল, সব ডিবি, সব সাদা পোশাক ছিল, হাতে একটা করে ওয়ালেট ছিল। অপহৃতদের প্রথমে বাসাবো, পরে উত্তরা দিয়াবাড়িতে একটি গ্যারেজে আটকে রাখা হয়। সোমবার সেখানে অভিযান চালিয়ে 4 জনকে উদ্ধার ও 2 অপহরণকারীকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। অপহরণকারী চক্রের যে মূল হোতা মিজানুর রহমান রিপন, বয়স 40, হাতির ঝিলের একজন ব্যবসায়ী হিসেবে এখন পর্যন্ত পরিচয় দিয়েছে। এই বিকাশের সূত্র ধরে আমরা তাকে গ্রেপ্তার করি এবং আমরা অন্যান্য সোর্সের মাধ্যমে জানতে পারি আমরা উত্তরা দিয়াবাড়ি থেকে ফয়সাল সহ আমরা এই 4 জনকে উদ্ধার করি এবং ফয়সালকে আমরা গ্রেপ্তার করি। এদিকে গতকাল রাতে মোহাম্মদপুর থেকে 12 মামলার ওয়ারেন্টভুক্ত কুখ্যাত সন্ত্রাসী ভাইস্তা বিল্লালকেও গ্রেফতার করেছে পুলিশ। শ্যামলী হাউজিং থেকে ভাইস্তা বিল্লাল একটা কুখ্যাত সন্ত্রাসী তালিকাভুক্ত চাঁদা কিশোর গ্যাং গ্রুপের সদস্য। এই ভাইস্তা বিল্লালকে আমাদের আদাবর টিম গ্রেপ্তার করেছে। মোহাম্মদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে অনেক উন্নত দাবি করে পুলিশ জানায়, অপরাধী ও তাদের মদতদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং আশা করি তার অন্যান্য যে টিমের সদস্য আছে তাদের আমরা গ্রেপ্তার করব ইনশাআল্লাহ। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। এই সরঞ্জামগুলো আবারও পরিবর্তন হচ্ছে পুলিশের পোশাক। বাহিনীর আবেদনের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে এক বৈঠক শেষে এই কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। তিনি জানান, পুলিশের নতুন পোশাক মানানসই নয়। শার্টের রং হবে আগের মতো, প্যান্ট হবে খাকি। এদিকে কারাগার থেকে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের বিষয়ে সচেতন রয়েছে সরকার, এমনটা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতারের চেষ্টা করছে। এক সময় বাংলাদেশ পুলিশের পোশাকের রং ছিল খাকি। সবশেষ 2004 সালে পুলিশের পোশাক পরিবর্তন করে মহানগরগুলোয় হালকা জলপাই আর জেলা পুলিশের জন্য গাঢ় নীল রঙের পোশাক দেওয়া হয়। র্যাবের কালো ও এপিবিএন এর পোশাক তৈরি করা হয় খাকি, বেগুনি আর নীল রঙের মিশ্রণে। 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয় মানুষ, অস্বস্তিতে পড়ে পুলিশ বাহিনী। মানসিকতা পরিবর্তনে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। তবে সেই পোশাকের রং নিয়ে প্রশ্ন ওঠে খোদ পুলিশ বাহিনীতেই। বিএনপি সরকার গঠনের পর পুলিশ বাহিনীর আবেদনের প্রেক্ষিতে আবারও তাদের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে বাস্তুচ্যুত মিয়ানমার রোহিঙ্গাদের বিষয়ে গঠিত জাতীয় কমিটির বৈঠক শেষে পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ বাহিনীর মধ্যে যে বিদ্যমান তাদের পোশাক আছে এটা নিয়ে কেউ সন্তুষ্ট না। যেটা দৃশ্যমান যে এই পোশাকটা আসলে ওয়াইডলি অ্যাকসেপ্টেড হয় না। একটা ঐতিহ্যবাহী ড্রেস যাতে দেয়া যায়
তারও একটা অংশ বিবেচনা করেছি। উপরের অংশ আগে যেটা ছিল মেট্রোর জন্য এবং সারা দেশের জন্য সেটা আমরা বহাল রেখেছি, তবে প্যান্ট পাজামা সেটা আমরা খাকি ড্রেস দিই। 24-এর 5 আগস্টের পর কারাগার থেকে অনেক শীর্ষ সন্ত্রাসীর জামিন হয়, যারা এখন সমাজে অস্থিরতা তৈরি করছে, বিঘ্ন হচ্ছে আইন শৃঙ্খলা। এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্ক রয়েছে বাহিনীগুলো। 5 আগস্টের পরে অনেক শীর্ষ সন্ত্রাসী এবং অনেক দাগী আসামি জেলখানা থেকে বেরিয়েছে। আমরা তখন লক্ষ্য করেছি তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অপরাধ সংগঠন করবে, এটা একটা মানে স্বাভাবিকভাবে আমরা ধারণা করতে পারি। যথাযথ প্রক্রিয়ায় আমরা সবকিছু ব্যবস্থাপনার চেষ্টা করছি, এই ক্ষেত্রে পুলিশও ব্যতিক্রম নয়। আমরা আশা করি একটা সার্টেন লেভেলে নিয়ে যেতে পারবো যাতে জনমনে স্বস্তি থাকে এবং জনপ্রত্যাশা পূর্ণ হয়। আরও এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনটি ছিল ইতিহাসের সর্বোচ্চ ভাইব্রেন্ট। তাই এই সংসদের সিদ্ধান্তগুলো নিয়ে বিরোধী দল কি বলছে তা নিয়ে ভাবছে না সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেন, সাম্প্রতিক সময়ে বাধ্যতামূলক অবসরে যাওয়া কয়েকজন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাকে নিয়েও। মন্ত্রণালয়ের রুটিন ফাংশন যেগুলো নিয়োগ, বদলি, প্রমোশন, রিটায়ারমেন্ট, এগুলো সবই আইনানুগ ভাবে করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া। শানাজি আসমিন, নিউজ 24, ঢাকা। সুনামগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল সহ 4 জেলায় সড়ক দুর্ঘটনায় 12 জন নিহত হয়েছেন। সুনামগঞ্জের ছাতকের জালালপুরে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালক সহ 5 জন নিহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী সিএনজি চালিত রিকশায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সংঘর্ষ হয়। চাপা পড়ে ঘটনাস্থলেই 2 যাত্রীর মৃত্যু হয়। আহত 3 জনকে হাসপাতালে নিলে তাদেরও মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে দিরাই মদনপুর সড়কে বাস চাপায় অজ্ঞাত আরও এক নারী নিহত হয়েছেন। এছাড়া ময়মনসিংহ, টাঙ্গাইল, গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় আরও 6 জনের মৃত্যু হয়। দর্শক, এই ছিল সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।